বাংলাদেশ ওয়াকার এবং তার পালিত পুত্রদের খেলার জায়গা নয়, সাধারণ মানুষের জায়গা। এই কথাটা যদি বিশ্বাস করুন, কণ্ঠ ছাড়ুন, কথা বলুন, জোরে কথা বলুন। গোপালগঞ্জ শুধু গোপালগঞ্জ নয়, গোপালগঞ্জকে রক্ষা করতে পারলে গোটা বাংলাদেশ রক্ষা পাবে। আমরা ইসরায়েলের কথা শুনেছি। ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় আমাদের প্যালেস্টাইনি ভাই বোনদের ঘরে ঘরে গিয়ে তল্লাশি করে, শিশুদেরকে টেনে হিঁচড়ে বের করে আনি, ইচ্ছে হলে গুলি করে মেরে ফেলে, বন্দি করে, নির্যাতন করে অধিকৃত গাজা উপত্যকার কথা শুনেছি। কিন্তু এখন গোপালগঞ্জে কি হচ্ছে? গোপালগঞ্জ বাংলাদেশের একটা জেলা। এই জেলাটি আপনারা যখন এই ভিডিওটি দেখছেন, গত 5 দিন ধরে সেখানে কারফিউ জারি করে রাখা হয়েছে। সমকাল পত্রিকা জানাচ্ছে শিশু, কিশোর, আবাল, বৃদ্ধ, বনিতাকে গণহারে গ্রেফতার করা হচ্ছে। গোপালগঞ্জ কারাগারে জায়গা হচ্ছে না বলে পাশের দুটো জেলার কারাগারে তাদেরকে বন্দী করে রাখা হচ্ছে। এই প্রথমবারের মতো আমরা দেখলাম পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিজিবির পাশাপাশি কোস্টগার্ড মোতায়েন করা হয়েছে গোপালগঞ্জের জন্য। এই প্রথমবার আমরা দেখলাম যুব ক্রীড়া উপদেষ্টা, যার কোনো ধরনের সংশ্লিষ্ট নয়, তা নাই কোনো অভিজ্ঞতা নাই, কোনো ধরনের এক্সপার্টিস নাই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য, সে গর্বের সাথে বিশাল স্ক্রিনগুলো সাজিয়ে বসে অ্যাপল জুস খাচ্ছে অথবা অরেঞ্জ জুস খাচ্ছে। সেই জুসটা গ্লাসের ছবির পাশে সে মুচকি হাসছে। ফেসবুকে সেই ছবি দিয়ে আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া, আমাদের সেই 300 কোটি মারা এপিএস চোরের বস, প্রকাশ্যে হুমকি দিয়ে বলছে গোপালগঞ্জের লোকজন রাতে যাতে বের হতে না হয়, খুব বিশেষ জরুরি প্রয়োজন যাতে ছাড়া কেউ না বের হয়। প্রিয় দর্শক, গাজা উপত্যকার সাথে গোপালগঞ্জের আজকে কোথায় তফাৎ আপনারা আমাকে বলেন? কি এমন ঘটেছে যে আজকে 5 দিন ধরে কারফিউ দিয়ে ঘরে ঘরে তল্লাশি করতে হবে, কোস্ট গার্ড নামিয়ে দিতে হবে, এবং পারলে জেনারেল ওয়াকার এবং তার পালিত বা তার বস হোয়াটএভার ডক্টর ইউনুস, তারা দুইজন মিললে পারলো এখানে বিমান বাহিনী নামাতো। সম্ভবত গোপালগঞ্জে বিমানবন্দর নাই বলে ওইটা তারা করতে পারছে না। ঘরে ঘরে নির্যাতন চলছে, অমানবিক নির্যাতন চলছে। গোটা বাংলাদেশ চুপ। গোপালগঞ্জবাসীর দোষ কি? তাদের দোষ হচ্ছে তাদের জেলায় শেখ মুজিবের জন্ম হয়েছিল। তাদের দোষ হচ্ছে তাদের জেলায় মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা দিয়ে একদল লোক সেখানে গিয়েছে, যেতে চেয়েছে। যাওয়ার আগে ফেসবুকে টানা 5 দিন 7 দিন ধরে ওই জেলার প্রতি বিষোদ্গার করেছে। সেই শেখ মুজিবের কবর ভেঙে ফেলবো, বঙ্গবন্ধুকে বঙ্গবল্টু বলা, অশ্লীল বিভিন্নভাবে হ্যামারান, ওদের একটা নারী সমন্বয়ক বলছে ভেকুর ভাড়া কত, এই ধরনের স্লোগান দিতে দিতে তারা গিয়েছে। মানে যত ধরনের উস্কানি করা যায় উস্কানি দিয়ে তারা গিয়েছে। যাওয়ার পরে সেখানে একটা তথাকথিত জনসভা করেছে। পত্রিকার রিপোর্টে এসেছে 200 লোক। এর মধ্যে তো আপনারা জানেন 100 হচ্ছে আমাদের মতো ক্যামেরা ধরা ইউটিউবার, সেটা আলাদা আলাপ। সো এবং সেখানে তারপরে যখন কিছু হয় না, আধা ঘন্টা ধরে গোপালগঞ্জের মাটিতে বলে গেলাম মুজিববাদ মুর্দাবাদ, এরকম যত ধরনের উস্কানি এই হাসনাত এবং অন্যান্য সমন্বয়টা দিয়েছে। দেওয়ার পর যখন গোপালগঞ্জবাসী আর মিনিমাম আত্মসম্মান, মিনিমাম ইজ্জতের কারণে এগিয়ে এসেছে, এবং তখন ফাটাফাট সেনাবাহিনী 4 জনকে গুলি করে মেরে ফেলেছে। পরবর্তীতে আরেকজন মারা গেছেন। এখন পর্যন্ত আমার যতটুকু জানা 5 জন মারা গিয়েছেন ঘোষিত। বিভিন্ন অঘোষিত সূত্র বলছে মৃতের সংখ্যা আরো বেশি হতে পারে। এই যারা মারা গিয়েছে পত্রিকায় এসেছে, আমার কথা নয়, তারা চেষ্টা করেছিলেন তাদের এই মৃতদেহগুলো পোস্টমর্টেম করতে, যাতে মামলায় ভবিষ্যতে সুবিধা হয়। পোস্টমর্টেম করতে দেয় নাই সরকার। শুধু তাই নয়, এসেছে চাপ প্রয়োগ করে এদেরকে কবর দিতে বাধ্য করা হয়েছে। জানাজার সুযোগ দেওয়া হয় নাই, জানাজা করতে দেওয়া হয় নাই, জানাজা প্রেশার দেওয়া হয়েছে। একজন শহীদের বাবা আমি দেখলাম বলেছেন যে আমি আমার ছেলেকে শহীদ হিসেবে শহীদের কাপড়ে কাফন ছাড়াই দাফন করে দিয়েছে। গোপালগঞ্জ মরছে, গোপালগঞ্জের মানুষ মারা যাচ্ছে, কারণ কি? তাদের কি অপরাধ? তারা তো ঢাকা শহরে এসে আক্রমণ করে নাই, তারা তো মার্চ ফর যমুনা করে নাই, তারা তো মার্চ ফর কচুক্ষেত করে নাই। কেন তাদের উপর এই আক্রোশ? কেন ডক্টর ইউনূস, জেনারেল ওয়াকার, কেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তাদের প্রত্যেকের সেই আক্রোশ? কেন জেনারেল ওয়াকাসের 2 পালিত পুত্রকে এপিসি না কি যেন একটা দিয়ে তারা ট্যাঙ্কের ভিতরে করে রক্ষা করার পরে এরা বাইরে এসে বলছে আমরা আবার যাব, এবং তাদের বাপ ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তাদের
বড় বাপ জেনারেল ওয়াকার, ওরা যেহেতু আবার ঘরে ঘরে যেতে পারে, এই জন্য গোপালগঞ্জকে একেবারে জনশূন্য করে ফেলতে হবে, মাটি রাখতে হবে, মানুষ থাকবে না, পোড়ামাটি নীতি গ্রহণ করতে হবে। ওয়াই? আমি একটা কথা বলতে চাই, এই ঘটনা কিন্তু এই প্রথম না। 1971 সালে জেনারেল ইয়াহিয়া খান, ওয়াকার খানের চেয়েও বড় খান যিনি ছিলেন, জেনারেল ইয়াহিয়া খান বলেছিলেন বাঙালি লাগবে না, মাটি হইলেই চলবে। আজকে জেনারেল ওয়াকার বলছেন গোপালগঞ্জের লোক লাগবে না, মাটি হইলে চলবে। এটা সম্ভব না। ইয়াহিয়া খান পারে নাই, ওয়াকার খান পারবেন না, একের পরিষ্কার কথা পারবেন না। কিন্তু এই যে মানবাধিকারের যে চরম লঙ্ঘন এখানে হচ্ছে, শিশুদেরকে ধরে কারাগারে ধরে রাখা হচ্ছে, দিনের পর দিন কারফিউ দিয়ে সেখানকার ইকোনমি ধ্বংস করে ফেলা হচ্ছে, লোকজনকে বেরোতে দেওয়া হচ্ছে না। এবং আপনারা পত্রিকাগুলোতে দেখবেন সাধারণ ব্রেড ফ্যাক্টরির একটা কর্মচারী বেরিয়ে গেছে, তাকে ধরে ফেলা হচ্ছে। একটা বাচ্চা কোলে নিয়ে ওষুধ আনতে গিয়েছে একটা লোক, বাচ্চা সহ তাকে গ্রেফতার করে ফেলছে সেনাবাহিনী ওইখানের মধ্যে। এই যে নির্যাতন, 1971-এর মতো নির্যাতন, এই যে নির্যাতন, গাজা উপত্যকার মতো নির্যাতন, এই নির্যাতন একদিন শেষ হবে। এবং যেদিন শেষ হবে সেদিন কিন্তু ভিন্ন একটা জায়গা তৈরি হবে। গোপালগঞ্জ ঢাকা থেকে অনেক দূরের একটা এলাকা, একটা জেলা। আমি জানি না সেখানকার লোকজন যথেষ্ট ভিডিও আমাদেরকে সরবরাহ করতে পারেন না বলে আমরা ঢাকার যারা সুশীলরা আছেন, ঢাকার যারা লেখক, সাহিত্যিক, কবি, গায়ক, আরো কারা কারা আছেন, তাদের বিবেক জাগ্রত হচ্ছে না। তারা এটা নিয়ে কথা বলছেন না, তারা এটা নিয়ে চুপচাপ আছেন। অথবা হয়তো তারা যথেষ্ট পরিমাণ, গোপালগঞ্জবাসী তো আর ডলার দিতে পারবে না, ডলারের অভাবের কারণেও সেটা হতে পারে, আমি জানি না কি কারণে। কিন্তু প্রিয় দর্শক, আপনারা যারা সাধারণ মানুষ, আমার মতো মানুষ, গোপালগঞ্জ নিয়ে কথা বলুন। গোপালগঞ্জ কে রক্ষা করা শুধু গোপালগঞ্জ রক্ষা করা না। আজকে যদি জেনারেল ওয়াকারের এই পালিত পুষ্যরা আহ্লাদ করে আমরা আবার গোপালগঞ্জে যাব, সুতরাং গোপালগঞ্জকে মেরে ফেলতে হবে। গতকালকের ঘটনা চকরিয়াতে ঘটেছে, এরা বাইরে এসে বললো আমরা আবার চকরিয়া যাব, জেনারেল ওয়াকারকে তখন চকরিয়া সাফ করে দিতে হবে। তারপর তারা থার্ড আর কোন জায়গায় গিয়ে দৌড়ানি খাবে, ধরে না অন্য একটা জেলায়, বলবে এই জেলাকে ক্লিয়ার করে দিতে হবে। বাংলাদেশ ওয়াকার এবং তার পালিত পুত্রদের খেলার জায়গা নয়, সাধারণ মানুষের জায়গা। এই কথাটা যদি বিশ্বাস করুন, কণ্ঠ ছাড়ুন, কথা বলুন, জোরে কথা বলুন। গোপালগঞ্জ শুধু গোপালগঞ্জ নয়, গোপালগঞ্জকে রক্ষা করতে পারলে গোটা বাংলাদেশ রক্ষা পাবে। আপনাদের মনে থাকার কথা, 2007 সালে ফেরদৌস আহমেদ কুরেশির নেতৃত্বে বাংলাদেশ প্রোগ্রেসিভ ডেভেলপমেন্ট পার্টি পিডিএফ তৈরি হয়েছিল। সেগুনবাগিচায় রিপোর্টার্স ইউনিটি সংলগ্ন ভবনে তাদের অফিস নেওয়া হয়েছিল। সে সময় আওয়ামী লীগ বিএনপিকে মাইনাস করে নতুন একটি পার্টি করার প্রক্রিয়া শুরু হয়েছিল। সেই সময়ের যারা ক্ষমতাসীন মঈনুদ্দিন ফখরুদ্দিনদের নিশ্চয়ই সেখানে পৃষ্ঠপোষকতা ছিল, কারণ অন্য কোনো দল কোথাও কোনো রাজনীতি, কোনো সভা সমাবেশ করতে না পারলেও ওই পার্টিকে সর্বত্র সভা সমাবেশ করতে দেয়া হতো এবং অনেকেই আগ্রহ ভরে সেই পার্টিতে ঝুঁকে পড়েছিলেন। শেষ পর্যন্ত তাদের পরিত্রাণ হয়নি। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস তখন নাগরিক শক্তি নামে আর একটা পার্টি করার চেষ্টা করেছিলেন। তিনি ভালো সাড়া না পাওয়ার কারণে তিনি তখন তার সেই প্রচেষ্টাকে রণে ভঙ্গ দিয়ে তিনি চলে যান। অপর যে রাজনৈতিক দলগুলি ক্ষমতার ভিতর থেকে তৈরি হয়েছে, জিয়াউর রহমান নিজে সামরিক আইন প্রশাসক হিসেবে নিজেকে ঘোষণা করার পরই তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে নিমন্ত্রণ করে তার সঙ্গে নিয়ে, যে বিশেষ করে যারা চাইনিজ রাজনীতি করতেন এবং মুসলিম লীগ বা ইসলামিক রাজনীতি করতেন এবং কিছু জাসদের অংশ, তাদের নিয়ে জিয়াউর রহমান প্রথমে একটি প্রক্রিয়ায়, দ্বিতীয় প্রক্রিয়ায় তারপরে বিএনপি তৈরি করেন। জেনারেল এরশাদও একই অবস্থায় সামরিক আইন প্রশাসক হিসাবে ক্ষমতা দখল করে তার পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিশেষ করে যারা কোথাও ঠাঁই পাচ্ছিল না এমন সকল নেতৃবৃন্দদের নিয়েছিলেন। অর্থাৎ জিয়াউর রহমান এবং এরশাদ সাহেব দুজনে কিন্তু রাজনৈতিক ব্যক্তিবর্গদেরকে তার যে রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ার ভিতরে নিয়েছিলেন। আতাউর রহমান খানের মতো লোককেও কিন্তু দলে নিয়ে আসা সম্ভব হয়েছিল। কাজী জাফর, যারা বিভিন্ন সময় গণতন্ত্রের কথা বলতেন, সিরাজুল আলম খান থেকে শুরু করে সিরাজুল ইসলাম খান, এরকম অনেক ব্যক্তিরা যারা রাজনীতিতে সবসময় একটা ভিন্ন ধারার কথা বলতেন, তারাও কিন্তু সামরিক শাসকদের সঙ্গে একাত্ম হয়ে ক্ষমতার হালুয়া রুটি ভাগ করে নিয়েছেন।
ডক্টর মোহাম্মদ ইউনূস 2007 সালে সফল হতে না পারলেও তিনি নতুন করে মেটিকুলাস ডিজাইনের মধ্য থেকে ক্ষমতা দখল করে তিনি কিন্তু একটি কিংস পার্টি তৈরি করেছেন এবং তিনি একটা বিদেশি ফোরামে বক্তব্যের ভিতরে সাংবাদিকদের সঙ্গে কথা বলে বলছেন যে ছাত্র একটা দল করেছে, তাদেরকে তো গুছিয়ে উঠতে একটু সময় দিতে হবে। সেই গুছিয়ে ওঠার ক্ষেত্রে সরাসরি কোনো রাজনৈতিক পরিমণ্ডলের বিশিষ্ট ব্যক্তিদের সম্পৃক্ত না করে তরুণদের নিয়ে একটি রাজনৈতিক দল করার প্রচেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মূলত করছেন। তো সেই ক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে যে এই দল করার প্রক্রিয়ার ভিতরে তিনি যেভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছেন তা অতীতে জেনারেল এরশাদ, জেনারেল জিয়াউর রহমান বা অন্যভাবে যারা ক্ষমতায় এসেছেন তারা কেউ সেটা করতে পারেননি। বিশেষ করে সেনাবাহিনীর কনভয় ব্যবহার করা, র্যাবের ব্যবহার করা, বিজিবি, পুলিশ এবং সরকারি প্রশাসন এবং ক্ষমতায় থাকা ও মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টারা সকলে সম্মিলিতভাবে থেকে এই নতুন দলটি করার প্রক্রিয়ায় আছেন। দেশের প্রাইম মিনিস্টার অথবা প্রেসিডেন্ট তারাও যদি কোনো প্রোগ্রামে যান সেক্ষেত্রে তাদের যে প্রোটোকলের অবস্থা থাকে সেই প্রোটোকলকে অতিক্রম করে এদের প্রোটোকল দিয়ে, প্রোটেকশন দিয়ে, সরকারি সকল যন্ত্রপাতি ব্যবহার করে এদের দিয়ে একটা রাজনৈতিক দল গড়ার চেষ্টা করছেন। তবে হোঁচট শুরুতেই বিভিন্ন জায়গা খাচ্ছেন। গোপালগঞ্জে প্রচন্ড প্রতিরোধের মুখে পড়েছিলেন অতি সাধারণ মানুষের। কক্সবাজারে দেখলাম একই রকম প্রতিরোধের মুখে পড়েছেন। ফরিদপুরে যাওয়ার পথে একই অবস্থা, কোথাও পরিত্রাণ হচ্ছে না। এখন সামরিক শাসন দেশে জারি থাকলে হয়তো সামরিক বাহিনী পাশে থাকে। বর্তমানে সামরিক শাসন জারি না থাকলেও সামরিক বাহিনীকে যেভাবে ব্যবহার করা হচ্ছে, র্যাবকে ব্যবহার করা হচ্ছে, পুলিশকে ব্যবহার করা হচ্ছে, বিজিবিকে ব্যবহার করা হচ্ছে, সামরিক শাসন আমলে যারা কিংস পার্টি তৈরি করেছেন, আমি যদি ফেরদৌস আহমেদ কুরেশির কথা বলি, জিয়াউর রহমানের দল করার কথা, এরশাদের দল করার কথা বলি, তারাও কিন্তু এই রকম সুযোগ সুবিধা পেয়ে দল করার জন্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এভাবে নিতে পারেন নাই। তারা হয়তো ক্ষমতার লোভ দেখিয়ে বিভিন্ন দল থেকে দলছুট মানুষদের নিয়ে এসেছেন, যারা রাজনীতিতে কোনো বড় পদ পদবি পান নাই, মন্ত্রী এমপি হতে পারেন নাই, তাদেরকে ডেকে নিয়ে এসে হালুয়া রুটির ভাগ দিয়ে বিভিন্ন প্রক্রিয়া, এটা গোজামিলের ভিতর থেকে রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করে রাজনৈতিক দল করেছিলেন। কিন্তু এই যে বাচ্চাদের যে দলটা, যারা 20টা জেলায় যে পরিমাণ ভোটার লাগবে দলের রেজিস্ট্রেশন হতে, সেই ভোটারও যারা জোগাড় করতে পারছে না, সেই বাচ্চাদের দিয়ে দল করতে গিয়ে প্রশাসনকে এমনভাবে ব্যবহার করছেন, এত প্রোটেকশন প্রোটোকল নিচ্ছেন, যেটা আমার মনে হয় কোথাও রাষ্ট্রপতি গেলে বা প্রধানমন্ত্রী গেলে এই পরিমাণে প্রোটেকশন প্রোটোকল এবং রাষ্ট্রযন্ত্র ব্যবহার করা হয় না। দেশের সিনিয়র সাংবাদিক জনাব মাসুদ কামালের একটি ডিসকাশনে দেখলাম যে 8 কোটি টাকার ঊর্ধ্বে ব্যয় করে এক একটা প্রোগ্রামে তাদের জন্য, তাদের নিরাপত্তার জন্য সেনাবাহিনীর কনভয়, তারপরে বিজিবি, র্যাব, পুলিশ এবং প্রশাসনের অন্যান্য যন্ত্রকে ব্যবহার করা হচ্ছে এবং সরাসরি ঢাকায় বসে মনিটর করা হচ্ছে যে তারা সফল হলো কিনা, তাদের কাজের অগ্রগতি কি। এভাবে যেটা করা হচ্ছে, এটা বাংলাদেশের মতো একটি ছোট্ট রাষ্ট্রে এভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় না, রাষ্ট্রের অবৈধভাবে ক্ষমতা দখলকারীদের দ্বারা সরকারি যন্ত্র ব্যবহার করে দল করার চেষ্টা করছেন। কিন্তু বিশ্লেষকদের ধারণা এ সকল প্রক্রিয়ার ভিতর দিয়ে সফল হতে পারবেন? অনেকেরই ধারণা আদৌ সম্ভব না। জিয়াউর রহমান সফলতা পেয়েছিলেন তার একটি রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি তিনি বিভিন্ন রাজনৈতিক দলের অনেক সিনিয়র নেতৃবৃন্দকে তার দলে ভিড়াতে সক্ষম হয়েছিলেন। এরশাদ সাহেবও সেভাবে করেছিলেন এবং তাদের প্রক্রিয়াটা একটু ভিন্ন ধাঁচের ছিল। কিন্তু বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূস যে প্রক্রিয়ায় দল গঠন এবং সেই দলের জন্য দেশপ্রেমিক সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ এবং সরকারের যন্ত্রকে ব্যবহার করছেন, এটা অতি নগ্ন এবং এটাকে বলা যেতে পারে সরকারি ক্ষমতা, সরকারি টাকার অপব্যবহার করছেন। দিন তো সমান যাবে না, কোনো এক সময় কিন্তু এই জাতীয় কিংস পার্টি করার পিছনে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা, নির্দয়ভাবে প্রতিপক্ষকে নির্যাতন করা, গুলি করে মেরে ফেলা এবং অভাবনীয়ভাবে বাড়ি বাড়ি তল্লাশি করে লোকজনদের গ্রেপ্তার করা এবং তাদেরকে বিভিন্নভাবে যে নির্যাতনের দৃষ্টান্ত তৈরি করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, ইতিহাস কিন্তু কাউকে ক্ষমা করে না।